দর্শক আপনাদের স্বাগত ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে। আমি আপনাদের সাথে আছি যেমুন্নেসা আলো। আমরা আজকে আলোচনা করব বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ নিয়ে। নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো, তার সামনে চ্যালেঞ্জগুলো কি সেটি নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো আমরা দেখি যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগে একটি বড় চমক দেখতে পাচ্ছি, যেটি নিয়ে আমরা দেখতে পাই যে সারা বাংলাদেশে আপনি যদি সোশ্যাল মিডিয়াতে যান, ব্যাপক আলোচনা এই গভর্নর নিয়োগ নিয়ে। কেন আলোচনা? প্রথমত কে নিয়োগ পেলেন? তিনি হলেন মোস্তাকুর রহমান। তিনি একজন ব্যবসায়ী এবং একই সাথে উনি কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট। তো এই মোস্তাকুর রহমানকে সম্প্রতি বা গতকালকে নিয়োগ দেওয়া হয়েছে সরকার থেকে, এবং এক্সিস্টিং যে গভর্নর ছিলেন আহসান এস মনসুর, যিনি ইন্টারিম গভর্নমেন্টের সময়ে তাকে নিয়োগ দেওয়া হয়েছিল 4 বছরের জন্য, তার যে টেনিউর সেটি ক্যান্সেল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হয়েছে। এখন আলোচনা আসছে যে একজন ব্যবসায়ী কি গভর্নর হতে পারেন কিনা। তো আমরা প্রথমে সেখানে যাই যে ব্যবসায়ী, এই যে যেমন মোস্তাকুর রহমান, তার একটি সোয়েটার কোম্পানি আছে এবং তিনি, আমরা দেখেছি যে তার এক্সপিরিয়েন্সগুলো যদি আমরা দেখি, তিনি কিন্তু চিটাগং স্টক এক্সচেঞ্জ যখন প্রথম ফর্ম করা হয় সেই সময়কার বোর্ড মেম্বার ছিলেন, এবং তিনি বিভিন্ন যে বডিগুলো আছে ব্যবসায়ীদের, সেখানে তিনি মেম্বার আছেন। তার মানে উনি একদম পুরোদস্তুর একজন ব্যবসায়ী। তো এখন মানুষের মধ্যে যে আশঙ্কাটা কাজ করছে, একজন ব্যবসায়ী যখন গভর্নর হয়, তিনি কতটা স্বাধীনতা রেখে বা মানে নির্মোহভাবে কাজ করতে পারবেন, এই প্রশ্নটা এসেছে। কিন্তু একজন ব্যবসায়ী কি বাংলাদেশ ব্যাংকের গভর্নর হতে পারে কিনা? বাংলাদেশের ইতিহাসে এখন পর্যন্ত প্রথম একজন ব্যবসায়ীকে গভর্নর হিসেবে দেয়া হলো। কে গভর্নর হতে পারবেন এরকম কোনো বাংলাদেশ ব্যাংকের আইনে এরকম কোনো স্পেসিফিকভাবে বলা নেই কে হতে পারবেন। কিন্তু আমরা যদি প্রিভিয়াস ব্যাকগ্রাউন্ড দেখি, তাহলে আমরা সেখানে দেখতে পাই যে বেশিরভাগ সময়ই আমলারা ছিল। কিছু সময় আমরা দেখেছি যে আমলার পাশাপাশি শিক্ষকরা ছিলেন, বা শিক্ষক অথবা অর্থনীতিবিদরা ছিলেন। এসব আমরা একটা ট্রেডিশন দেখি, এবং আমরা যদি আমাদের আশেপাশের দেশগুলো, এশিয়ান কান্ট্রিগুলোতে দেখি, সেখানে কিন্তু একই ট্রেডিশন, যে হয় আমলা আছে বা অর্থনীতিবিদ আছে, এরকম আমরা দেখতে পাই। এবং সাধারণত যেটা হয় যে সেন্ট্রাল ব্যাংকের গভর্নরকে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স থেকে দূরে রাখার জন্য একজন অরাজনৈতিক ব্যক্তিকেই প্রাধান্য দেওয়া হয় সাধারণত। তো বাংলাদেশের ক্ষেত্রে কে হতে পারবে গভর্নর, সেটার কিন্তু কোনো স্পেসিফিক করে বলা নাই যে কে হতে পারবেন। কিন্তু আমরা যদি দেখি যে সর্বশেষ যে বাংলাদেশ ব্যাংক অর্ডার, যেটি আমরা দেখেছি ইন্টারিম গভর্নমেন্টের সময় ব্যাংকিং সেক্টর রিফর্মের আওতায় এটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, যদিও সরকার সর্বশেষ সেটিকে এখনো অ্যাপ্রুভাল দেয়নি। তো সেটি একটি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে এই বাংলাদেশ ব্যাংক অর্ডারটি অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল বা একটা ড্রাফট করা হয়েছিল। সেখানে আসলে এই যে আহসান এস মনসুরের নেতৃত্বে সেখানে কাকে গভর্নর বা এই বোর্ড মেম্বার, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের যে বোর্ডটি হবে গভর্নর সহ, এই বোর্ড মেম্বাররা কারা হতে পারবেন, সেখানে যে ফিল্ডগুলো বলা আছে সেগুলো যদি একটু যাই, সেখানে বলা আছে যে যেই ফিল্ডে আসলে এক্সপিরিয়েন্স থাকা উচিত একজন বোর্ড মেম্বার হওয়ার জন্য, সেখানে ইকোনমিক্স, ব্যাংকিং, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, সেন্ট্রাল ব্যাংকিং, ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রি, রিস্ক ম্যানেজমেন্ট, ল, অডিটিং, ইনফরমেশন টেকনোলজি, এই সেক্টরগুলোকে আসলে প্রায়োরিটি দেওয়া হয়েছে। তো এখানে আমরা যে নতুন গভর্নরকে দেখতে পাচ্ছি, সেটি কিন্তু তার কিন্তু এই যে ট্রেড, কমার্স, ইন্ডাস্ট্রি, তিনি একজন কিন্তু ইন্ডাস্ট্রিয়ালিস্ট অ্যাকচুয়ালি, এবং আমরা দেখতে পাচ্ছি যে তার অ্যাকাউন্টিংয়েও তার অভিজ্ঞতা রয়েছে, এবং আমরা দেখেছি যে স্টক মার্কেটও তার অভিজ্ঞতা রয়েছে। তো সেগুলো আসলে এই যে ক্রাইটেরিয়া, সেগুলোর সঙ্গে ম্যাচ করে। তো আমরা যদি একটু উদাহরণ, এই যে কোন ফিল্ড থেকে আসলেন সেটির চাইতে আসলে বড় কথা যে তিনি স্বাধীনভাবে কাজ করতে পারবেন কি না, বা রাজনীতির বাইরে যে বা পলিটিক্যাল গভর্নমেন্টের নিয়ন্ত্রণের বাইরে যে কাজ করতে পারবেন কিনা, সেটি আসলে প্রশ্ন। আমরা যদি রিসেন্টলি আমেরিকার ট্রেন্ড দেখি, যে সেখানকার যে ফেডারেল রিজার্ভ ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, সেখানকার যে চেয়ারম্যান, তিনি
কে এবং তিনি কিভাবে কাজ করছেন। সেখানে আমরা দেখি যে জেরোম পলের প্রোফাইল দেখি, তিনি কিন্তু নিজে একজন লয়ার এবং ইনভেস্টমেন্ট ব্যাংকার ছিলেন প্রাইভেট সেক্টরে, পাবলিক সেক্টরে আসার আগে। তো এখান থেকে বোঝা যায় যে আমেরিকার সেন্ট্রাল ব্যাংকও কিন্তু একজন প্রাইভেট সেক্টরের ব্যাংকারকে এখানে নিয়ে এসেছিল ফেডের চেয়ার করে। আমরা দেখছি যে এই যে ট্রাম্প আসার পর তিনি কিন্তু একাধিকবার এই চেয়ারম্যানকে চেঞ্জ করার জন্য হুমকি দিয়েছেন, তাকে ইন্টারেস্ট রেট কমানোর জন্য হুমকি দিয়েছেন, তাকে রিমুভ করার হুমকি দিয়েছেন, সেটি কিন্তু কাজ করেনি। এবং আমরা দেখেছি যে প্রেসিডেন্ট যে ট্রাম্প যে তাকে ইন্টারেস্ট রেট কমাতে বলছে, তিনি কিন্তু সেটি ভ্রুক্ষেপ করেননি। তিনি বলছেন যে এখনও সময় হয়নি ইন্টারেস্ট রেট কমানোর। এই যে স্বাধীনতা, সেই স্বাধীনতাটা আসলে জেরোম পল কোথা থেকে পেলেন? যেটি আমরা দেখছি যে তাদের যে আইন, সেই আইন তাকে সেই স্বাধীনতাটা দিয়েছে। সেটি হলো সেখানকার এই চেয়ার কিন্তু কিভাবে নিয়োগ হয়, সেটি সরাসরি প্রেসিডেন্ট 2 টায়ারে আসলে নিয়োগ হয়। সেটি হলো প্রেসিডেন্ট ফাইনাল নিয়োগ দিবেন এবং এর সাথে তাদের যে সিনেট, সেখানেও তার অ্যাপ্রুভাল হতে হবে, অর্থাৎ 2 টায়ারে তার অ্যাপ্রুভাল হয়ে আসে। ফলে তাকে সরানোটা মানে এটা খুব সহজ কাজ নয়, যেটি এখন যে কারণে তিনি ইন্ডিপেন্ডেন্টলি ট্রাম্পের যে বক্তব্য বা যে নির্দেশ, সেটিকে অ্যাভয়েড করে নিজে ইন্ডিপেন্ডেন্টলি তার পলিসি অনুযায়ী চলতে পারছেন। উল্টো বাংলাদেশ ব্যাংকের ক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা কি দেখলাম, সর্বশেষ এক্সপিরিয়েন্স যেটি হলো যে আমাদের যে গভর্নর, তাকে কিন্তু নতুন গভর্নর নিয়োগ দেওয়ার আগে আমরা দেখলাম যে একটি মব ক্রিয়েট করার একটা চেষ্টা হলো এবং গভর্নর জানেনও না যে নতুন একটি গভর্নর আসছেন। জাস্ট একটা মুহূর্তের মধ্যে একটি প্রজ্ঞাপন দিয়ে একজন গভর্নরের অর্ডার ক্যান্সেল করা যায় এবং নতুন গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা যায়। এবং নতুন গভর্নর অ্যাপয়েন্টের ক্ষেত্রে কিন্তু কোনো বিচার বা কোনো প্রসেসের মধ্য দিয়ে আসতে হয় না, একটি জাস্ট একটা পলিটিক্যাল চয়েসের মধ্য দিয়ে এটা আসে। এখানে প্রশ্ন আসে যে তখন ভয় বা আশঙ্কা, যে কারণে একজন ব্যবসায়ী যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হলো, সেটি নিয়ে মানুষের মধ্যে যে এক ধরনের সমালোচনা হচ্ছে, সেটি কিন্তু এই জায়গাটি যে তিনি কতটা স্বাধীনভাবে কাজ করতে পারবেন। যে এখনকার যে গভর্নর চলে গেলেন, অর্থাৎ আহসান এস মনসুর যখন চলে গেলেন, তার কিছুদিন আগে থেকে আমরা দেখলাম একটি গ্রাউন্ড ক্রিয়েট করা হচ্ছিল যে তার এগেনস্টে আমরা তার বিভিন্ন যে ইনিশিয়েটিভ আছে, বিশেষ করে 5টি ব্যাংক মার্জার করা নিয়ে এখানে একটি গ্রুপ কিন্তু খুব সক্রিয়ভাবে কাজ করছে এই মার্জার প্রক্রিয়াটি সম্পূর্ণ হতে না দেয়া, সেখান থেকে ভেঙে ব্যাংকগুলোকে বের করে আনা। সেটির পার্ট হিসেবে সেন্ট্রাল ব্যাংকারদেরকে কিন্তু ব্যবহার করা হচ্ছে। এই প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকের ভেতরে সেন্ট্রাল ব্যাংকাররা এক্সিস্টিং গভর্নরের এগেনস্টে প্রেস কনফারেন্স করছেন এবং তারা দাবি করছেন যে তিনি স্বৈরাচার বা তার এই কাজগুলো ঠিক হয়নি। কিন্তু যেই ব্যানারে করা হচ্ছে সেটি একটি ওয়েলফেয়ার কাউন্সিল, ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন সেন্ট্রাল ব্যাংকের। তো ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের কাজ কিন্তু এই কাজগুলো না যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর যিনি কাকে লাইসেন্স দিচ্ছেন বা কি করছেন বা মার্জার করবেন কি করবেন না, কারণ এইগুলো আসলে সরকারিভাবে এই সিদ্ধান্তগুলো আসে। এই মার্জার প্রক্রিয়াও কিন্তু সরকারি সিদ্ধান্তেই হয়েছে, সরকার টাকা দিয়েছে। তো আমরা দেখতে পেলাম যে এই গভর্নর, মানে আমি এই প্রক্রিয়াটার কথা বলছি যে স্বাধীনভাবে কাজ করার ক্ষেত্রে একটি গভর্নরের বাধা কোথায়। আমরা দেখলাম যে এই যে ঘটনাগুলো ঘটছে কয়েকদিন ধরে, সেখানে কিন্তু আমরা সর্বশেষ যেদিন বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রিমুভ করা হলো, সেই একই দিনের ঘটনা, সকালবেলা একটি বড় অংশ সেখানে প্রোটেস্ট করলো এবং এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিজে একটি প্রেস কনফারেন্স ডাকলেন। সেখানে তিনি নিজে ক্লেম করলেন যে একটি চক্র সক্রিয় হয়ে মার্জার প্রক্রিয়াকে ব্যাহত করার জন্য এই কাজগুলো করছে। এবং তার কিছুক্ষণ পরেই আমরা দেখলাম যে হঠাৎ করে সরকারি একটি প্রজ্ঞাপন আসলো যে নতুন গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা হলো। এবং আমরা যখন এই রানিং গভর্নরকে জিজ্ঞেস করলাম যে আপনি রিজাইন করেছেন কিনা বা আপনি জানেন কি না কোনো নতুন গভর্নর আসছে কিনা, উনি বললেন আমি মিডিয়াতে দেখছি নতুন গভর্নর অ্যাপয়েন্টমেন্ট করা হতে পারে বা আমাকে সরিয়ে দেওয়া হতে পারে, তাই আমি বাসায় চলে যাচ্ছি। তো এটি হলো আসলে আমাদের একটি মানে প্রক্রিয়া একটি দেশের মধ্যে, যে এর আগেও আমরা দেখেছি যখন 5ই আগস্টের পর সেন্ট্রাল ব্যাংক থেকে কিভাবে ডেপুটি গভর্নরদেরকে মানে ইনসাল্ট করে বা ফিজিক্যালি অ্যাসল্ট করে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে। এবং পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম হওয়ার পরেও আমরা দেখলাম যে
ঠিক একই রকম কালচার আমরা দেখলাম যে এই গভর্নরকে নিয়োগ দেওয়া হলো যে প্রসেসে, এবং তারপর তার যে অ্যাডভাইজার তাকে কিন্তু মব ক্রিয়েট করে তাকে সেন্ট্রাল ব্যাংক থেকে বের করে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো। এখন প্রশ্ন যে এই যে যখন নিচের স্তরে অফিসিয়ালদের মধ্যে চেইন অফ কমান্ড যখন ভেঙে যায়, তখন সেন্ট্রাল ব্যাংক কতটুকু ফাংশন করতে পারে, স্বাধীনভাবে কাজ করতে পারবে নাকি হলো সেন্ট্রাল ব্যাংকের যে চেইন অফ কমান্ড সেটি ভেঙে গেছে, যারা অধস্তন কর্মকর্তারা ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে যেভাবে আমরা দুই দফায় দেখলাম, একটি 5ই আগস্টের পর, এরপর নতুন নির্বাচিত সরকার আসার পর একই রকম একটি কালচার, মব কালচার, সেটি কিন্তু আমরা দেখতে পেলাম। এবং বাংলাদেশ ব্যাংকের কাজ কি? বাংলাদেশ ব্যাংকের গভর্নর কিন্তু একটি দেশের ব্যাংকিং সেক্টরের আস্থা অর্জন করা, কারণ শুধু ডোমেস্টিক না, ইন্টারন্যাশনালিও বাংলাদেশের বাইরে যারা আছেন কিংবা যারা মাল্টিন্যাশনাল ডোনার আছে, ডোনার এজেন্সিগুলো, IMF, ওয়ার্ল্ড ব্যাংক, IFC, তারা যে কাজ করবে তারা কিন্তু সেন্ট্রাল ব্যাংকের উপর নির্ভর করে কাজ করে। এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নরের ইন্ডিপেন্ডেন্সটা কেন জরুরি? যে এখানে যে ভয়টা কাজ করছে বা যে আলোচনাটা হচ্ছে যে একজন ব্যবসায়ী হতে পারে কিনা, ব্যবসায়ী যেটা আমরা দেখছি আলোচনার মধ্যে যারা বলছেন যে এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হতে পারে, কিন্তু তিনি হয়তো কর্পোরেটদের স্বার্থ রক্ষা করবেন, কিন্তু সেন্ট্রাল ব্যাংকের কাজ হলো, সাধারণ মানুষের প্রধান কাজ হলো ইনফ্লেশনটাকে নিয়ন্ত্রণ করা, অর্থাৎ আমরা সাধারণ মানুষরা আমাদের স্বার্থ রক্ষা করা, সাধারণ ডিপোজিটার যারা তাদের স্বার্থ রক্ষা করা। তো এই কর্পোরেট প্রতিনিধিত্ব থেকে কতটুকু তিনি বেরিয়ে আসবেন, একই সাথে কতটা অরাজনৈতিকভাবে তিনি কাজ করতে পারবেন, সেটি কিন্তু ডিপেন্ড করে আমাদের ল তাকে কতটুকু এম্পাওয়ার করছে। তো আমরা দেখেছি যে সর্বশেষ যে এই যে বাংলাদেশ ব্যাংক অর্ডার, যেটির আমি উদাহরণ একটু আগে দিলাম, যেটি অ্যামেন্ডমেন্ট করার চেষ্টা করা হয়েছে, সেখানেও কিন্তু সেই অ্যামেন্ডমেন্টটা কীভাবে করতে চাওয়া হয়েছে, সেটি হলো এই যে গভর্নর, ডেপুটি গভর্নর, তাদের নিয়োগগুলো সরাসরি প্রেসিডেন্ট থেকে এবং একই রকম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড অনুযায়ী দুটো টায়ারে আসলে করা হবে। একটি হলো কমিটি থাকবে, সেই কমিটি বাছাই করবে, সেই কমিটি অ্যাপ্রুভাল দিবে, এরপর সেটি প্রেসিডেন্টের কাছে যাবে, প্রেসিডেন্ট অ্যাপ্রুভ করবে, এবং এই আবার তাদের জবাবদিহিতা নিশ্চিত করার জন্যও কিন্তু জায়গা রাখা হয়েছে, তারা আমাদের পার্লামেন্টের কাছে তারা জবাবদিহি করবেন। তো এই প্রসেসটা যদি থাকে বা এই আইনটা যদি থাকে, তখন কিন্তু যিনি গভর্নরের চেয়ারে বসেছেন তাকে যে কোনো সময় চলে যেতে হতে পারে, একটা প্রজ্ঞাপন দিয়ে তাকে বের করে দেয়া যেতে পারে। কিছু মানুষকে উস্কে দিয়ে আপনি একটা প্রোটেস্ট করাবেন এবং সেইটার সূত্র ধরে একটি গভর্নর চলে যেতে পারেন, সেই উদাহরণগুলো শুধু বাংলাদেশেই আছে, আমরা কিন্তু অন্য কোথাও দেখি না। যে কারণে এই যে অর্ডারটি বা এই ইন্ডিপেন্ডেন্সটি নিয়ে আসার জন্য যেই ভূমিকা রাখা দরকার একজন গভর্নরের, সেটি পারবেন কি বা সেটি কতটুকু চ্যালেঞ্জ হবে, সেটি এখন এই নতুন গভর্নরের জন্য আসলে চ্যালেঞ্জ। এবং সামনে কি অবস্থায় রেখে গেলেন আমাদের ইন্টারিম গভর্নমেন্টের যে গভর্নর, তিনি, আমরা যদি দেখি যে আমাদের কখন এই নতুন গভর্নর আসছেন, যখন ব্যাংকিং সেক্টরের ডিফল্ট লোন 36%, 6,44,000 কোটি টাকা, আমাদের এই ডিফল্ট লোনের কারণে ক্রেডিট রেটিং আমরা ডাউনগ্রেডেড হয়েছি। এটি একটি বড় চ্যালেঞ্জ, এই ক্রেডিট রেটিংটাকে আবার উন্নত করা, এই ডিফল্ট লোন কমিয়ে আনা। এরপর আমরা যদি দেখি যে ইন্টারিম গভর্নমেন্টের শুরুতে আমাদের প্রধান যে ক্রাইসিস ছিল ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, সেটি কিন্তু শক্ত হাতে আমরা দেখেছি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর সে সময় সেটি কন্ট্রোলে এনেছেন, ম্যাক্রো ইকোনমিতে স্ট্যাবিলিটি এনেছেন। কিভাবে এনেছেন? তখন কিন্তু আমরা দেখেছি পলিটিক্যাল ইন্টারফারেন্সটা এখানে কাজ করেনি। ব্যবসায়ীরা কিন্তু কন্টিনিউয়াসলি দাবি করছিলেন যে তাদের ইন্টারেস্ট রেট কমাতে হবে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক কিন্তু পলিসি রেট কমায়নি বা ইন্টারেস্ট রেট কমানোতে গুরুত্ব দেয়নি। তারা কিন্তু ইনফ্লেশনকে প্রথম গুরুত্ব দিয়েছে, যে ইনফ্লেশন না কমা পর্যন্ত পলিসি রেট তারা কমাবেন না বা ইন্টারেস্ট রেট কমাবেন না, যেটি কিন্তু আমরা আমেরিকাতেও দেখি যে সেখানে কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্ট বারবার ইন্টারেস্ট রেট কমানোর তাগিদ দিচ্ছে, কিন্তু সেন্ট্রাল ব্যাংক ফোকাস দিচ্ছে যে ইনফ্লেশনের উপর। তো আমরা কিন্তু দেখি যে আমাদের এখানে ইনফ্লেশন যখন ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতা নিল, তখন কিন্তু আমরা দেখেছি যে এটি ডাবল ডিজিট ছিল, সেটি কিন্তু কমে এসেছে এবং আমরা এখন 8%-এর উপরে, যদি এক্সপেক্টেড লেভেলে আসেনি, বাট সেন্ট্রাল ব্যাংক সেটি করার চেষ্টা করছিল। একই সাথে আমরা দেখেছি যে ফরেক্স রিজার্ভ, যেটি তলানিতে নেমে গিয়েছিল, প্রায় $16 বিলিয়ন দিকে নেমে গিয়েছিল, সেটি $12 বিলিয়ন তারা অ্যাড করতে পেরেছেন। এটা এখন আমাদের $30 বিলিয়ন উপরে। এটা হচ্ছে IMF-এর হিসাব অনুযায়ী বলছি, বাংলাদেশ ব্যাংকের হিসাবে কিন্তু আরও $4-5 বিলিয়ন বেশি। তো এই যে ফরেক্স রিজার্ভ বাড়লো, তারপর আমাদের যে
কারেন্ট অ্যাকাউন্ট ব্যালেন্স নেগেটিভ ছিল, ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্ট নেগেটিভ ছিল, ডেফিসিটে ছিলাম আমরা, সেই অ্যাকাউন্টগুলো কিন্তু আমরা সারপ্লাসে এসেছি। এই অ্যাকাউন্টগুলো যখন সারপ্লাসে আসে, রিজার্ভ যখন বাড়ে, তখন কিন্তু সেন্ট্রাল ব্যাংক বা বাংলাদেশের উপর আমাদের যে বিদেশি বিনিয়োগকারীদের আস্থা তৈরি হয় এখানে ইনভেস্ট করার জন্য। আবার আমাদের লোকাল ইনভেস্টর যারা ইম্পোর্ট করেন বা সরকার, যে আমরা তো ইম্পোর্ট বেসড কান্ট্রি, আমাদের তো অনেক ডলার প্রয়োজন হয় ইম্পোর্ট করার জন্য। তো যখন আমাদের ফরেক্স মার্কেট স্টেবল থাকে, কান্ট্রির অনেক কিছুই আমাদের স্টেবল থাকে, কারণ তখন আমাদের ইম্পোর্ট করার ক্যাপাসিটি থাকে। তো সেই ক্যাপাসিটিটা কিন্তু বিল্ড করা সম্ভব হয়েছে। এরপর আমরা দেখেছি যে আমাদের ব্যাঙ্কগুলোর, কমার্শিয়াল ব্যাঙ্কগুলোর রিয়েল হেলথ কী সেটি কিন্তু আমরা জানতে পারতাম না, কারণ এগুলো একটা হাইড করে রাখা হতো রিয়েল সিনারিওটা। সেটি কিন্তু তিনি আমরা দেখি যে অ্যাসেট কোয়ালিটি রিভিউয়ের মাধ্যমে, বিভিন্ন ফার্ম নিয়োগের মাধ্যমে প্রকৃত চিত্রটা বের করে আনা সম্ভব হয়েছে। এবং আমরা এজন্য আমরা দেখি যে এখন ডিফল্ট লোন অনেক বেশি। এখন তারা আবার এগুলো কমানোর জন্য রিয়েল মেজার কি নেওয়া দরকার, রিশিডিউল করে দেওয়া হচ্ছে, রিশিডিউল ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে ব্যবসায়ীদের স্পেস দেওয়ার জন্য। তো এইগুলো আমরা দেখেছি যে সেন্ট্রাল ব্যাংক আসলে কতটা স্বাধীনভাবে থাকলে আসলে এই ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা কত সহজে আনা যায়। এবং আমরা দেখেছি যে আমাদের এক্সচেঞ্জ রেট, সেটি কিন্তু তারা মার্কেট বেসড এক্সচেঞ্জ রেট, যেটি কিন্তু আওয়ামী লীগ আমলে এত বছর চেষ্টা করার পরেও, পলিটিক্যাল গভর্নমেন্ট থাকার কারণে, IMF, ওয়ার্ল্ড ব্যাংক অনেক প্রেশার দেওয়ার পরেও কিন্তু আমরা এক্সচেঞ্জ রেটকে মানে মার্কেট বেসড করতে পারিনি। এটি সবসময় সেন্ট্রাল ব্যাংকের ইন্টারফারেন্সের মধ্যে ছিল। পলিটিক্যাল গভর্নমেন্ট সবসময় শো করতে চেয়েছে যে তাদের টাকা অনেক স্ট্রং। এই যে পলিটিক্যাল গভর্নমেন্টের যে একটা চেষ্টা, তাদের কিছু মানে কিছু আর্টিফিশিয়াল ডেটা শো করা, সেইটাকে আবার ব্যালেন্স করে আসলে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের কাজটা খুব কঠিন, একই সাথে তাকে ইন্ডিপেন্ডেন্টলি কাজ করতে হবে, আবার পলিটিক্যাল গভর্নমেন্টের সঙ্গে সমন্বয়ও করতে হবে। তো সেই সমন্বয়টা আমরা দেখেছি যে কতটা চ্যালেঞ্জিং। আহসান এস মনসুরের সময় আমরা দেখলাম যে সেটা অনেকটা আমরা স্টেবিলিটি দেখতে পাচ্ছি আমাদের ম্যাক্রো ইকোনমিতে, কিন্তু সেটা আসলে কতটুকু, এই যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো যেটা নেওয়া হয়েছে, যেমন ব্যাংক কোম্পানি অ্যাক্ট, যেটা তারা অ্যামেন্ডমেন্ট ফাইনাল ড্রাফট করেছেন, বাংলাদেশ ব্যাংক অর্ডার সেটি ফাইনাল ড্রাফট করেছে। তো সেগুলো কিন্তু পলিটিক্যাল গভর্নমেন্টের উইলের উপর ডিপেন্ড করে যে তারা ব্যাংকিং সেক্টরকে সুশাসন আনতে চান কি চান না। গভর্নর এককভাবে কখনো সেটি করতে পারে না। সো এই গভর্নর ব্যবসায়ী হোক বা ইকোনমিস্ট হোক, কখনোই সেটা, আমরা এর আগে দেখেছি যে আমরা ফাইন্যান্স সেক্রেটারি দুইবার ফাইন্যান্স সেক্রেটারি কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন। তো তারা কিন্তু কিছু করতে পারেননি, কারণ এই সময় আমরা দেখেছি কিভাবে ব্যাংক লুট হয়েছে, ব্যাংক দখল হয়েছে, এবং সরকারের ইচ্ছায় সিঙ্গেল ডিজিট লেন্ডিং রেট ইম্পোজ করা হয়েছে বাংলাদেশ ব্যাংককে ইগনোর করে। সেগুলো কিন্তু কোনোটাই থামাতে পারেনি, তার কারণ কিন্তু আমাদের ল তাদেরকে ততটাই এম্পাওয়ার করতে পারেনি। সো এইখানে বিষয় হলো যে আমাদের নতুন গভর্নর চ্যালেঞ্জ হলো যে এই যে রিফর্ম ইনিশিয়েটিভগুলো, আমাদের যখন ব্যাংকিং সেক্টরে হেলথ এই অবস্থায়, মাত্র 10-12টি ব্যাংক পারফর্ম করার মতো অবস্থায় আছে, লোন দেওয়ার ক্যাপাসিটিতে আছে 61টা ব্যাংকের মধ্যে। এর মধ্যে 10টা ব্যাংক কলাপস করে গেছে, 5টা ব্যাংক এখন মার্জার করা হয়েছে, নতুন একটি ব্যাংক গঠন করা হয়েছে, সরকারের টাকা অলরেডি সেখানে ইনভেস্ট করা হয়েছে। সেটিও কন্টিনিউ করতে পারবে কিনা, কারণ ব্যবসায়ী গ্রুপগুলো যারা এই ব্যাংকের মালিকানায় আছেন তারা কিন্তু খুব শক্তিশালী। তো সেই শক্তির বাইরে যে আসলে গভর্নর স্বাধীনভাবে কাজ করতে পারবে কিনা, সেটি আসলে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কারণ সেই চ্যালেঞ্জ যদি তিনি বেরিয়ে আসতে পারেন, তাহলেই কিন্তু আমাদের ম্যাক্রো ইকোনমিক স্টেবিলিটিটা থাকবে, মানুষের মধ্যে কনফিডেন্স, এখন যে তার কনফিডেন্স, এই যে চমক একজন প্রথমবারের মতো একজন ব্যবসায়ীকে দেওয়া হলো, সেটি কিন্তু একটি চমক, এবং সেটি কিন্তু একটা ট্রেডিশন ভেঙে দেওয়া হলো। এই ব্যবসায়ী কিন্তু আরও ভালো করতে পারেন, যেহেতু তিনি মার্কেট বোঝেন, মার্কেটকে রিলেট করে কী ধরনের পলিসি বাংলাদেশ ব্যাংকে নেওয়া দরকার সেটি কিন্তু আরও রিলেভেন্ট হতে পারে এখন। তো সেটি আসলে পুরোটাই ডিপেন্ড করে আসলে পলিটিক্যাল গভর্নমেন্টের উইলের উপর। তো এই ছিল আজকে আলোচনার বিষয়। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য আপনাদেরকে ধন্যবাদ, এবং আমাদের প্রোগ্রামটি যদি ভালো লাগে তাহলে লাইক দিবেন, শেয়ার করবেন।